আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক। সংবাদ সম্মেলনে জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 5 জন খালাস। ভারতীয় নাগরিক পরেশ বড়ুয়ার 14 বছর ও 4 আসামির 10 বছরের কারাদণ্ডাদেশ। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলছে বিএনপি। দেরি হলে রাজনৈতিক অর্থনৈতিক সংকট বাড়বে মন্তব্য। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো। শুক্রবার বিস্তারিত জানাবেন চিকিৎসকরা। এবং শীতে বিপর্যস্ত দিনাজপুরের ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক হবে বৃহস্পতিবার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ সহ সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের প্রতিনিধিদের থাকার কথা রয়েছে ওই বৈঠকে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠকের তথ্য জানান উপদেষ্টা মাহফুজ আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও সব অংশীজনদের সঙ্গে বৈঠক হবে। ঘোষণাপত্রটি কবে দেয়া হবে সেটিও চূড়ান্ত করা হবে ওই বৈঠকে। বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, তার পরবর্তীতে জামাত এবং যারা নারী সংগঠনগুলো আছে, শিক্ষক সংগঠন, বিভিন্ন গ্রুপ অফ পিপল, স্টেক হোল্ডারদের সাথে, ছাত্রদের সাথে আমরা কথা বলেছি। যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে। আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং ছাত্রদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান পরিচালনা করেছে সেই গণ অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট এবং গণ অভ্যুত্থানের যেই প্রত্যাশা তা এই ঘোষণাপত্রটিতে প্রতিফলিত হবে। ঘোষণাপত্রে কি থাকছে, কারা ঘোষণা দেবেন, এমন প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। জুলাই যে ঘোষণাপত্রটি আপনি বলছেন, এটা আসলে সরকার ফ্যাসিলিটেট করছে বলে জানি। ঘোষণাটা কোন ব্যানারে আসবে? আমরা যদি চাই যে 3rd আগস্টে 5th আগস্টে আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন সবাই উপস্থিত থাকবে। ছাত্রদের নেতৃত্ব থাকবে, কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার, ওনারাও থাকতে পারেন। গত 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। তখন থেকেই এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তবে ভারতীয় নাগরিক পলাতক পরেশ বড়ুয়াকে 14 বছরের সাজা সহ আরও 4 আসামিকে 10 বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে কোনো আইনি বাধা নেই। মাজাউল হক মান্না রিপোর্ট। 2004 সালের 1 এপ্রিল সিইওএফএল ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান।
এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয়। মামলায় 2014 সালে 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলার রায়ে ফাঁসি কার্যকর হওয়া সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ 14 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। হাইকোর্ট চোরাচালানের অভিযোগে করা মামলায় বাবরসহ কয়েকজনকে খালাস দেন। পরে অস্ত্র আইনে করা অন্য মামলায় আপিল শুনানি শেষে রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ। জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না। লুৎফুজ্জামান বাবর তিনি বাংলাদেশের সরকারের একসময় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। এই 5 জন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড়ুয়ার সাজা হয়েছে 14 বছর। কোন যুক্তিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দেন আইনজীবী। এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন, 5 জনকে জেলে নিয়েছেন, এই কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নাই। তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন। আইনজীবীরা জানিয়েছেন যেসব আসামির সাজা শেষ হয়ে গেছে তারা আইন অনুযায়ী মুক্তি পাবেন। মাঝহলক মান্না, চ্যানেল আই, ঢাকা। তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে মোট 7 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 2 মামলায় আসামি করা হয়েছে গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের 23 কর্মকর্তাকেও। রোকসানা আমিনের রিপোর্ট। পূর্বাচল নতুন শহরের সেক্টর 27-এর কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কে রাজুকের প্লট বরাদ্দে অনিয়ম জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করে পৃথক 2টি মামলা করেছে দুদক। দুপুরে প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলা দুটির বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক। আত্মপক্ষ সমর্থনের জন্য আমাদের যে আইনানুগ প্রক্রিয়া আছে এবং ফৌজদারি কার্যবিধিতে যে ধরনের সুযোগ রাখা হয়েছে সেগুলো সব প্রক্রিয়ায় অনুসরণ করা হয়েছে। এখন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং সংশ্লিষ্ট সাক্ষী এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সবাইকে জিজ্ঞাসাবাদ করবে। সোমবার শেখ হাসিনা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে সহযোগী করে শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে 3টি মামলা করে দুদক। এর সাথে সংশ্লিষ্ট সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে এ সময় তুলে ধরেন ডিজি। প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে 6টি মামলা রুজু করা হয়। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়। বিকেলে আলোচিত পিকে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার ওরফে এসকে সুর চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত বিলম্ব হবে রাজনীতি ও অর্থনীতিতে তত বেশি সংকট তৈরি হবে। ক্ষমতায় আসলে স্বৈরাচারের বিচার বিএনপির অগ্রাধিকার থাকবে বলেও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজেদের মধ্যে বিএনপি আলোচনা করছে বলেও জানান তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার রাতে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও আলোচনা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন। এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজন সম্ভব বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন নয়। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট
মধ্যেই নির্বাচন সম্ভব। রাজনৈতিক দল ক্ষমতায় আসলে ফ্যাসিবাদদের বিচার হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বৈরাচারের বিচার বিএনপির অগ্রাধিকার। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার, নির্যাতন, প্রচার কার উপর হয়েছে? এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ভারতের সাথে সব চুক্তি উন্মোচন করতে আবারও আহ্বান জানান বিএনপির মহাসচিব। মনির হাসান, চ্যানেল আই, ঢাকা। লন্ডনের দ্য ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী আগের তুলনায় ভালো আছেন। হাসপাতালের লবিতে হাঁটাহাঁটি করেছেন। দেশবাসীর খোঁজ খবর নেয়ার পাশাপাশি সবার দোয়া চেয়েছেন তিনি। আগামী শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানাবেন চিকিৎসকরা। শাহেদ শফিকের ভিডিও চিত্রে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। ৮ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের হাসপাতাল দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। পঞ্চম দিনেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন মিডিয়াকে জানান, পরিবারের সদস্যদের সাথে বেশ হাসিখুশিভাবে আলাপ করেছেন বেগম খালেদা জিয়া। প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন, চেয়েছে যাতে উনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। এদিকে যুক্তরাজ্য বিএনপি সভাপতি MA মালেক সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যে বলেন, ভিড় না জমিয়ে সবাইকে নেত্রী তার জন্য দোয়া করতে অনুরোধ করেছেন। আগামী শুক্রবারের ভিতরে আপনারা ফাইনাল, যেটা আমাদের ডাক্তার বলেছেন, আপনারা ফাইনাল রিপোর্ট পাবেন। আমরা দোয়া কামনা করছি আপনাদের মাধ্যমে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এবং টোটাল মুসলিম উম্মার কাছেও আমরা দোয়া চাচ্ছি যে বেগম খালেদার জন্য আপনারা দোয়া করবেন। খুশির কথা হচ্ছে বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি এই হাসপাতালের লবিতে হাঁটাহাঁটি করছেন। তিনি দেশের লোকজনের খোঁজ খবর নিচ্ছেন দলের লোকজনদের কাছ থেকে। দি ক্লিনিকের সামনে থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। তীব্র শীতে বিপর্যস্ত দেশের উত্তরের জেলা দিনাজপুরের মানুষের জীবনযাত্রা জুবুথুবু হয়ে পড়েছে। হতদরিদ্র, ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এমত অবস্থায় একটু উষ্ণতা দিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। বিস্তারিত শাহ আলম শাহীর রিপোর্টে। দীর্ঘ ২০ বছরের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার পাশাপাশি দিনাজপুরে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। ২ শতাধিক মানুষকে দিয়েছে শীতবস্ত্র, কম্বল। তীব্র শীতে গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এসব অসহায় ও দরিদ্র মানুষ। আমরা কখনো পাইনি, আমরা পাইছি, আমাদের ভালো লাগলো। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখো, আল্লাহ আরো দোয়া বিধান করুক। শহরের চাউলিয়াপট্টিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্টাফ কোয়ার্টারের মাঠে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় এই শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। প্রতি বছর এসব অসহায় ও শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা। ট্রাই ফাউন্ডেশন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, এই জন্য ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। কারণ প্রতি বছরই আমরা দেখি এই ধরনের আপনার অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোয় ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারাও। যারা প্রান্তিক শিশু এবং বয়স্ক এবং খেটে খাওয়া মানুষ, তাদের এই যে শীতের জন্য যে কষ্ট, সেই কষ্ট লাঘবে ট্রাই ফাউন্ডেশন যেভাবে এগিয়ে এসছে, আমি বিশ্বাস করি এটি নিঃসন্দেহে মহৎ একটি উদ্যোগ। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। এবারের প্রসঙ্গ বিপিএল আপডেট। এসব দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো
ঢাকা ও সিলেট পর্ব শেষে বিপিএল এর উত্তাপ এখন চট্টগ্রামে। বৃহস্পতিবার থেকে খেলা শুরু হবে বন্দরনগরীর মাঠে। আসরের দ্বিতীয় ধাপ শেষেও পয়েন্ট টেবিলে একক আধিপত্য ধরে রেখেছে রংপুর রাইডার্স। ব্যক্তিগত সাফল্যে বিদেশিদের ছাপিয়ে 22 গজে রাজত্ব করছেন বাংলাদেশি ক্রিকেটাররা। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে। ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অপচেষ্টার অভিযোগ, বিজয়ী না হলে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হতেন মন্তব্য। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সালের প্রেসিডেন্ট নির্বাচনে জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টার দায়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও অভিযোগ উঠেছে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী না হলে ট্রাম্প ফৌজদারি অপরাধে অভিযুক্ত হতেন বলে অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ডের বিশেষ পরামর্শক জ্যাক স্মিথের অনুসন্ধানে উঠে এসেছে। মঙ্গলবার গার্ডিয়ান তাদের প্রতিবেদনে উল্লেখ করে 2020 সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অপচেষ্টা চালান ডোনাল্ড ট্রাম্প। এর আগে 2024 সালের আগস্টে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের অভিযোগ উঠে। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পাকিস্তানের সঙ্গে সরাসরি নিয়মিত বিমান চলাচল শুরু হবে বলে আশাবাদী দুই দেশের ব্যবসায়ীরা। ঢাকা সফররত ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিফ ইকরাম শেখ বলেন, বাংলাদেশের সঙ্গে নতুন যাত্রা চান তারা। সকালে হোটেল সারিনায় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ব্যবসা বাণিজ্যে অহেতুক রাজনীতি টেনে আনায় অতীতে দুই দেশই সুফল পায়নি। বিএনপি ক্ষমতায় গেলে বাণিজ্যে সত্যিকার অর্থে উদারীকরণ নীতি গ্রহণ করবে। From last 10-12 years we cannot do trade, but as discussed we do regional trade as other countries, EU and other countries do in within the region. So we have a potential. Bangladesh, we can import many things. কোনো দেশের সাথে কোনো সিলেক্টিভলি তো কোনো ট্রেড হয় না। ট্রেড হচ্ছে একটা ওপেন ব্যাপার, খোলামেলা ব্যাপার। বাংলাদেশের স্বার্থে যেটা আমরা পাকিস্তান থেকে আনতে পারি, পাকিস্তানের স্বার্থে যেটা ওরা আমাদের থেকে নিতে পারে, যেটা দুই দেশের অর্থনীতির জন্য, জনগণের জন্য উপকারী হবে, ট্রেডকে সেভাবেই দেখতে হবে। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। পাকিস্তান সুপার লিগ PSL এ দল পেলেন 3 বাংলাদেশি ক্রিকেটার। লিটন, রিশাদ ও নাহিদ রানাকে নিল আলাদা আলাদা 3 ফ্র্যাঞ্চাইজি। দেশে ইউরিয়া সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকটের চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ব্যাপারে স্থানীয় প্রশাসনকে মনিটরিং করার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ সহ ময়মনসিংহ বিভাগের প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এই কথা বলেন। সভায় বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ডক্টর আশরাফুল রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ও অন্যরা উপস্থিত ছিলেন। সারের কোনো সংকট নাই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। আর যেই সব ডিলাররা এর সাথে জড়িত হবে তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে। তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না। আকাশ জুড়ে আতশবাজি আর নানা রঙের ঘুড়ি উড়ানো আর উঁচু ভবনের ছাদে ছাদে নাচ, গান, পিঠাপুলির আসর বসিয়ে ঢাকার আদি বাসিন্দারা পালন করেছে পৌষ সংক্রান্তি তথা সাকরাইন উৎসব।
এ উপলক্ষে রাজধানীর লক্ষ্মীবাজারে আতশবাজি ও ঘুড়ি উৎসবের আয়োজন করে রহমতগঞ্জ তরুণ সমাজ ও নবচেতনা সমাজ কল্যাণ সংঘ। রাজধানীর গুলশানে জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক আয়োজন করেছে 15তম স্প্রিং সামার উইক। নোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক্সের উৎপাদিত রপ্তানিযোগ্য পণ্যগুলো প্রদর্শন করা হয়। এতে অংশ নেয় দেশি বিদেশি বিভিন্ন গার্মেন্টস বাইং প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ফ্যাব্রিক বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। আমরা এখন ইন্টারন্যাশনালি ডোর টু ডোর মার্কেটিং করি। ওর পাশাপাশি আমরা বেশ কয়েক বছর ধরেই এই অ্যারেঞ্জমেন্টটা করতেছি, যেখানে যারা লোকাল কাস্টমার আছে, লোকাল যারা পিপল যারা বিভিন্ন রিটেল ব্র্যান্ডে জব করে, তারা যেন এখানে এসে এই প্রোডাক্টগুলো দেখতে পারে। সেটাকে ফলশ্রুতিতে আমাদের এই আয়োজন। আমাদের সারা বরাবরের মতনই ভালো। এবারে রয়েছে খেলার খবর। পাকিস্তান সুপার লিগ PSL এর প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন 3 বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাস, রিশাদ হোসাইন ও নাহিদ রানা। PSL এর পরবর্তী আসরে ওপেনার লিটন দাস খেলবেন করাচি কিংসের জার্সিতে। টাইগারদের লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কান্দালস এবং তরুণ ফাস্ট বোলার নাহিদ রানাকে দলে নিয়েছে পেশওয়ার জালমি। বাংলাদেশের আরও 2 তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের প্রতি আগ্রহ দেখায়নি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে PSL এর পরবর্তী আসর। এই সঙ্গে সংবাদের শেষ ভাগে আমরা তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক। সংবাদ সম্মেলনে জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 5 জন খালাস। ভারতীয় নাগরিক পরেশ বড়ুয়ার 14 বছর ও 4 আসামির 10 বছরের কারাদণ্ডাদেশ। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব বলছে বিএনপি। দেরি হলে রাজনৈতিক অর্থনৈতিক সংকট বাড়বে মন্তব্য। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো। শুক্রবার বিস্তারিত জানাবেন চিকিৎসকরা। এবং শীতে বিপর্যস্ত দিনাজপুরের ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।